একটা গ্রামে হীরা নামের একটা পাগল ব্যক্তি থাকত। হীরা গ্রামের প্রধানের ছেলে ছিল। সে সারা দিন রামু আর শামুর সাথে গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতো। গ্রামে প্রধানের ভালোই দবদবা ছিল। এই কারণে গ্রামে কোনো ব্যক্তি হীরার বিরুদ্ধে আওয়াজও তুলত না। একদিনের কথা, হীরা রামু আর শামুর সাথে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। তক্ষুনি তার চোখ পড়ে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে চারুর ওপর। আমি তোমার কাছেই আসছিলাম চারু, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে কতবার বলেছি হীরা, আমার রাস্তা আটকাবে না। আর আমিও তোমাকে কতবার বলেছি চারু যে আমি তোমার রাস্তায় একবার নয় বরং 1000 বার চলে আসবো। হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমার জন্য এটাই যথেষ্ট। গ্রামের অন্য মেয়েদের মতো আমাকে ভেবো না যে তোমার বাবার ভয়ের চোটে তোমার সাথে কিচ্ছু বলবে না। আমি ওই মেয়েদের মতো নই যে তোমার মতো ফালতু ছেলেকে আমি ভয় পাবো। ব্যাস, অনেক কথা বলে নিয়েছো তুমি। আমি তোমাকে ভালোবাসি এর মানে এটা নয় যে তুমি আমার বন্ধুর সামনে আমাকে অপমান করবে। এই মুহূর্ত থেকে আমাকে সম্মান করা শিখতে হবে তোমায়, কারণ আমি তোমাকে বিবাহ করতে চাই। আমার স্ত্রী হওয়ার পরেও কি তুমি আমাকে এইভাবে অপমান করবে? হ্যাঁ, এইভাবে বললেই আমি তোমার পরিচিত হলাম? এটা তো সেই কথাই হলো না। আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না। আমি দিনেশকে ভালোবাসি আর আমি তার সাথেই বিয়ে করব। চারুর কথা শুনে হীরার বন্ধু রামু রাগের চোটে বলে, আরে দিনেশের মধ্যে এমন কি পছন্দ চারু যে তুমি হীরা দাদার ভালোবাসাকে গ্রহণ করছো না? রামু ঠিক কথাই বলছে চারু। হীরা দাদার কাছে সবকিছু আছে, ওই দিনেশের কাছে তো কিছুই নেই। এমনকি ভালো একটা চাকরি পর্যন্ত নেই। আরে ও তোমাকে দুবেলার খাবার পর্যন্ত ঠিক করে খাওয়াতে পারবে না। তোমরা জানো দিনেশের কাছে এমন কি জিনিস আছে যেটা হীরার কাছে নেই? চারুর কথা শুনে রামু আর শামু চারুর দিকে মন দিয়ে দেখতে শুরু করে। চারু হীরার উপহাস করে বলে ওঠে, দিনেশের কাছে হীরার মতো ধন দৌলত বাংলো গাড়ি নাই থাকুক, কিন্তু তার কাছে সম্মান আছে যেটা হীরার কাছে নেই। হীরা শুধু নিজের বাবার টাকাতেই পালছে আর দিনেশ পরিশ্রম করে টাকা রোজগার করে। যখন আমার বাবার কাছে এত সম্পত্তি রয়েছে তাহলে আমার কাজ করার কি দরকার? এটাই তো তফাৎ তোমার আর দিনেশের মধ্যে। জানো হীরা, সম্মান করা কাকে বলে? তুমি আর তোমার বাবা তো জানোই না। যদি তুমি দিনেশের মতো অন্যদেরকে সম্মান করতে আর নিজের পায়ে দাঁড়াতে না, তাহলে একবার আমি তোমার সাথে বিয়ে করার ব্যাপারে ভাবতাম। কিন্তু তুমি ফালতু কাজ করা ছাড়া আর গ্রামের অন্য মেয়েদেরকে বিরক্ত করা ছাড়া কোনো অন্য কাজ করো না। তাই আমার রাস্তা এখন ছেড়ে দাও। এইটুকু বলে চারু রাগের মাথায় ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পরই রামু নিজের বন্ধু হীরাকে বলে, হীরা দাদা, ও তো তোমাকে অপমান করে চলে গেল। আমি একটা জিনিস বুঝতে পারছি না হীরা দাদা, গ্রামের এত মেয়ে আপনাকে এত ভালোবাসে আর আপনি শুধু চারুর উপরই এত বেশি কেন বলুন তো নজর দিয়েছেন? ও তো আপনাকে পাত্তাই দেয় না। চিন্তা করো না, আজকে যে অপমান আমাকে চারু করলো না, তার প্রতিশোধ আমি নেবই নেব। আমিও দেখি না যে দিনেশ ওর সাথে বিবাহটা কি করে করে। তোমরা দুজন একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, চারু যদি স্ত্রী হয় তাহলে শুধু আমার। আমি আজকেই বাবাকে চারুর বাড়িতে পাঠাবো, দেখি চারুর বাবা কি করে বাধা দেয়। তুমি আবার ভুল করছো হীরা দাদা। আরে চারুর মা বাবা তো অনেক বছর আগেই উধাও হয়ে গেছে, আর চারুকে তো ওর ঠাকুর দাদার ঠাকুমাই লালন পালন করেছে। হ্যাঁ, তাহলে ওনারাও তোর মা বাবার সমানই হলো, তাই না? এবার চলো। এইটুকু বলে হীরা সোজা নিজের বাবা প্রধানের কাছে গিয়ে বলে, বাবা, আমি গ্রামের একটি মেয়ে চারুকে ভালোবাসি। আমি চাই যে আপনি আমার সম্বন্ধ নিয়ে চারুর বাড়িতে যান। এই, তোমার কি মাথাটা খারাপ হলো নাকি? আমি তোমার বিবাহের কথা প্রতিবেশী জমিদারের মেয়ের সাথে আগেই করে রেখেছি। আরে পণ হিসেবে কত ধনসম্পদ দিচ্ছে তুমি কি তার ব্যাপারে কিছু জানো? আর চারু তো এমনিতেই মা বাবা ছাড়া সন্তান, তাই না? আরে পণ হিসেবে আমার কোনো ধনসম্পদ লাগবে না বাবা। তোমার কাছে তো ধনসম্পত্তির কোনো কমতি নেই। তুমি জানো না বাবা, চারু রাস্তায় আমাকে সবার সামনে অপমান করলো। এখন তুমিই বলো না বাবা, তোমার পুত্রের অপমান কি তোমার অপমান হলো না? এইটুকু বলে হীরা সমস্ত ঘটনা নিজের বাবাকে বলতে শুরু করে। হীরার কথা শুনে প্রধান রাগের চোটে বলে ওঠে,
এটা তো তোমার জন্য খুবই অপমানের কথা হীরা। তুমি এই গ্রামের প্রধানের সন্তান, চারু কি এই কথাটা জানে না? ওর এত সাহস কি করে হলো তোমার প্রস্তাবকে গ্রহণ না করার? আমি আজকে গিয়েই ওর ঠাকুরদাদা ঠাকুমার কাছে তোমার জন্য হাত চেয়ে আসবো, আর কয়েকদিনের মধ্যেই তোমার বিয়ে চারুর সাথে করাবো। তক্ষুনি হীরার বন্ধু রামও হাসতে হাসতে প্রধানকে বলে, প্রধান মশাই, আপনি যেতে চাইলে চলে যান, কিন্তু আমার তো মনে হয় না যে ও ঠাকুমা ঠাকুরদাদা হীরা দাদার সাথে তাদের নাতনির বিয়ে দেবে। ও ঠাকুমা ঠাকুরদাদা দিনেশকে আগে থেকেই পছন্দ করতো। এই তুমি সেসব নিয়ে একদম ভেবো না তো। আমি আমার গ্রামে এত নাম অর্জন করেছি যে ওদের সাহস হবে না আমাকে বারণ করার। আমি এক্ষুনি এই মুহূর্তে গিয়ে চারু ঠাকুমা ঠাকুরদাদার সাথে কথা বলবো। এইটুকু বলে প্রধান চারুর বাড়িতে চলে যান। চারুর দাদু বিনয় প্রতাপ প্রধানকে দেখে প্রচন্ড ঘাবড়িয়ে ওঠেন। কি হলো প্রধান মশাই, সবকিছু ঠিক আছে তো? এত সকাল সকাল আপনি আমার বাড়িতে? তোমার জন্য একটা খুশির খবর আছে বন্ধু। আমি চারুর হাত নিজের ছেলের জন্য চাইতে এসেছি। আমার ছেলে তোমার মেয়ে চারুকে ভালোবাসে। তোমার জন্য এর থেকে ভালো খুশির খবর আর কি হবে? এ চারু আমার বাড়ির বউ হবে। প্রধানের কথা শুনে বিনয় চিন্তায় ডুবে যায়। কি ভাবছো? এমন সম্বন্ধ বারবার আসে না। কুবেরের খাজানা চলে এসেছে এটা তুমি ভাবতে পারো। আমার ছেলের থেকে বেশি সুখী তোমার মেয়েকে কেউ রাখতে পারবে না। সে কথাটা তো ঠিকই প্রধান মশাই, কিন্তু আমি আগে থেকে এই দিনেশকে কথা যে দিয়ে ফেলেছি যে আমি চারুর বিবাহ ওর সাথেই দেব। তাহলে সেই কথার খেলাপ করে দাও না। এ আর এমন কি বড় কথা? না প্রধান মশাই, আমি আমার কথার খেলাপ কোনো কারণেই করতে পারি না। তা আপনি এর জন্য আমার প্রাণ নিলেও চলবে। বিনয় প্রতাপের কথা শুনে প্রধান রাগের চোটে ওখান থেকে চলে যায় আর সোজা হীরাকে বলে, তোমার কথা মতো আমি চারুর বাড়িতে গেছি, আর ও ঠাকুর দাদা আমার মুখের উপর বারণ করলো দ্বিতীয়বার চারুর সাথে বিবাহের কথা বলবে না। মূর্খ মানুষ, তোমার জন্য কি মেয়ে কম পড়েছে যে তুমি একজন ভিখারি বংশের মেয়ের সাথে বিবাহ করতে চাইছো? এইটুকু বলে প্রধান ওখান থেকে চলে যায় আর হীরা প্রচন্ড ভাবে রেগে ওঠে। এবার কি করবে হীরা দাদা? এই সব কিছুর জন্য মেন দায়ী হলো দিনেশ। এবার সময় এসে গেছে দিনেশকে উচিত শিক্ষা দেওয়ার। তোমরা দুজন আমার কথা মন দিয়ে শোনো। হীরা ওই দুজনের কানে একটা প্ল্যান বলতে শুরু করে। ওই প্ল্যানটা শোনার পর রামু আর শামুর ঠোঁটে বদমাইশিওয়ালা হাসি চলে আসে। কিছুক্ষণের মধ্যেই হীরা দিনেশের কাছে গিয়ে বলে, এই যে দিনেশ দাদা, চারুর সাথে কি তোমার কোনো ঝগড়া হলো নাকি? কই না তো, কিন্তু তুমি এমনটা কেন জিজ্ঞাসা করছো? কিছুক্ষণ আগে চারুকে আমাদের গ্রামের পাশে একটা জ্বালামুখীর পাশের দিকে দেখলাম গেল। তুমি তো জানোই যে ওই জ্বালামুখীটা যে কোনো সময় ফাটতে পারে। তাই ভাবলাম যে চারুর সাথে তোমার কোনো হয়তো ঝামেলা হয়েছে, আর সেই জন্য চারু ওখানে চলে গেল। হীরা দাদা ঠিক কথা বলছে। আমি স্বয়ং নিজের চোখে চারুকে জ্বালামুখীর কাছাকাছি যেতে দেখেছি। তোমরা আমাকে বোকা বানাচ্ছ না তো হীরা? আমি খুব ভালো করে জানি যে চারুকে তুমিও ভালোবাসো। আমার কাজ ছিল তোমাকে বলা দিনেশ দাদা। বিশ্বাস করা বা না করা সে তো তোমার ইচ্ছের ওপরই নির্ভর করে। একবার ভেবে দেখো, যদি চারুর কিছু হয় তাহলে কি জীবনে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? হীরার কথা শুনে দিনেশ প্রচন্ড ভাবে ঘাবড়িয়ে ওঠে আর সে দৌড়তে দৌড়তে সেই জ্বালামুখীর কাছে চলে যায়। জ্বালামুখীর ভেতর থেকে আশ্চর্য রকমের ভয়ঙ্কর আওয়াজ আসছিল। দিনেশ চারুকে আওয়াজ দিচ্ছিলই, তক্ষুনি পেছন থেকে এসে চুরি চুরি শামু দিনেশকে জ্বালামুখীর ভেতরে ধাক্কা মেরে দেয়। দিনেশ চিৎকার করতে করতে জ্বালামুখীর ভেতরে পড়ে যায়। কিন্তু যেই মাত্র দিনেশ নিচে যায় তখন সামনের দৃশ্য দেখে তার চোখ আশ্চর্যের চোটে ছানা বড়া হয়ে ওঠে। সে দেখতে পায় যে জ্বালামুখীর ভেতরে পুরো একটা গ্রাম রয়েছে। দিনেশ দেখতে পায় সেই গ্রামের সমস্ত বাড়ি লাভার তৈরি ছিল, আর ওখানকার লোকেরা খেতে জলের জায়গায় জ্বালামুখীর লাভাই ব্যবহার করে। ভয় পেও না, এখন এই লাভা আর কারোর ক্ষতি করবে না। কিন্তু এটা কি করে হতে পারে? জ্বালামুখীর ভেতর থেকে পুরো গ্রামবাসীরা রয়েছে, এটা তো একেবারে অসম্ভব।
এটা আমার চোখের আবার কোনো ভুল নয় তো? আমি আবার মরে যাইনি তো? না, তুমি জীবিত রয়েছ। এসো, আমি তোমাকে সবার প্রথমে এই গ্রামটা ঘুরিয়ে দেখাই। তারপরে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এইটুকু বলে সেই ব্যক্তি দীনেশকে সমস্ত গ্রামে ঘোরাতে শুরু করে। ততক্ষণে একজন বয়স্ক ব্যক্তি দীনেশকে মন দিয়ে দেখতে শুরু করে। তোমার দাদুর নাম আবার সুখিয়া নয় তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? দীনেশ জানি না কেন সেই বয়স্ক লোকটার চেহারা খুব চেনা পরিচিত মনে হচ্ছিল। আপনার ছবিটা তো আমি আমার দাদুর সাথে দেখেছিলাম, আর যখনই আমি দাদুর কাছে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করি তখন উনি আমাকে এটাই বলেন যে আপনি ওনার খুব ভালো বন্ধু ছিলেন। এর থেকে বেশি কখনো কিছু আমায় বলেনি, কারণ সেই ঘটনার ব্যাপারে গ্রামের কোনো মানুষ নতুন বংশের ছেলেদের কোনো কথা বলে না। সত্যিটা এটাই যে ওরা সবাই এখনো পর্যন্ত ভয়ের মধ্যেই রয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না। আমি তোমাকে সব বলছি বাবা। অনেক বছর আগে এই গ্রামের যে জ্বালামুখী রয়েছিল না, সেটা ফাটতেই চলেছিল। সরকারের তরফ থেকে আমরা প্রায় এই খবর পাচ্ছিলাম যে গ্রামকে যত তাড়াতাড়ি পারা যায় খালি করতে হবে, জ্বালামুখী যে কোনো সময় ফাটতে পারে। আমরা সবাই গ্রাম খালি করার ব্যবস্থা করছিলাম, কিন্তু একদিন সময়ের আগেই হঠাৎ করে এই জ্বালামুখীটা ফেটে যায় আর গ্রামে চারিদিকে হাহাকার ছড়িয়ে পড়ে। সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে। জ্বালামুখীর লাভা অনেক দ্রুত গ্রামের দিকে এগিয়ে আসছিল। গ্রামের অনেক লোক এই বিপদের মধ্যে পড়ে গিয়ে নিজেদের প্রাণ হারায়। আর তখনই একজন অনেক বড় জ্ঞানী সাধু গ্রামে আসে, আর উনি নিজের শক্তির বলে সাহায্যে ওই জ্বালামুখীর লাভাকে ওখানেই থামিয়ে দেয় আর আমাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। সব কিছু ঠিকঠাক হবার পরে ওই সাধু গ্রামের লোকেদের সাথে গ্রামে চলে আসে আর উনি আমাদের সাথে থাকার অনুমতি চায়, কিন্তু গ্রামের লোকেরা ওনাকে অপমান করে গ্রাম থেকে বের করে দেয়। গ্রামের লোকেরা বলে যে লাভার থেমে যাওয়া সাধুর কোনো হাত নেই এতে, বরং এটা শুধু একটা ঘটনা ছিল। ওই সাধু এর জন্য খুব রেগে যায় আর সে সমস্ত গ্রামবাসীদেরকে অভিশাপ দেয় যে যতজন লোক ওখানে উপস্থিত রয়েছে তারা সবাই এই জ্বালামুখীর ভেতরেই থাকবে, তাদের জন্য সময় থেমে যাবে। অভিশাপ অনুযায়ী আমরা সবাই জ্বালামুখীর ভেতর থেকে বেরিয়ে আসা লাভা থেকে সবজি চাষ করব আর সেগুলো খাবো। সেই জন্য আপনাদের সবার মুখে বয়সের কোনো ছাপ পড়েনি। তা এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই সাধু বাবা? একটা উপায় আছে। সাধু রাগের বশ অভিশাপ দিয়েছিল, সেই রাগ কমানো যাবে এখন শুধুমাত্র প্রেম দিয়ে। যদি কোনো যুবতী বা যুবক কাউকে সত্যি করে ভালোবাসে আর সে তার প্রেমে নিজের ইচ্ছে মতো এই জ্বালামুখীতে ঝাঁপ দিয়ে দেয়, তাহলে সব কিছু সামান্য হয়ে যাবে। কিন্তু এটা একেবারে অসম্ভব, কারণ কয়েকদিন পরে এই জ্বালামুখীটা ফেটে যাবে। আর যদি জ্বালামুখী ফাটার আগে এমন কিছু না হয় তাহলে আমাদের সবার মারা যাওয়াটাই নিশ্চিত। তাহলে কি সাধু বাবা, যদি কোনো মানুষ জ্বালামুখীর ভেতরে ঢোকে, আমারই মতন কি সে এখানে কি ফেঁসে যায়? না, যার মন প্রাণ খুব ভালো সে যদি ভেতরে পড়ে তাহলে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু যার মনে কুটির থাকে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এখানকার সময় অন্যরকম চলে বাবা। দীনেশ উদাস হয়ে বসে পড়ে, কিন্তু সে জানতো না যে তাকে জ্বালামুখীতে পড়ে 1 মাসের বেশি হয়ে গেছে। অন্যদিকে চারু দীনেশকে প্রত্যেক জায়গায় খুঁজে ফেলেছিল, কিন্তু সে দীনেশকে কোথাও খুঁজে পায় না। ক্লান্ত হয়ে একজন ব্যক্তি তাকে এইভাবে দেখা করে যে বলে সে দীনেশকে জ্বালামুখীর কাছে দেখেছিল। আর যেই সময় দীনেশ জ্বালামুখীর কাছে গিয়েছিল সেই সময় সে হীরা, রামু আর শামুকেও দীনেশের পেছনে যেতে দেখেছিল। এটাই নয়, সে এটাও বলে যে শামু দীনেশকে ধাক্কা মারতে সে দেখে ফেলেছিল সেই দিন। তুমি এই কথাটা গ্রামবাসীদের বলনি কেন? তুমি তো জানো চারু, হীরার বাবা এই গ্রামের প্রধান। ও আমাকে আমার পরিবার সমেত প্রাণেই মেরে ফেলবে। চারু রাগের চোটে সোজা হীরার কাছে পৌঁছায়। তুমি খুব ভুল করেছো, অবশেষে তোমরা আমার দীনেশকে মেরেই ফেললে না? যখন তুমি সবকিছু জানতে পেরেই গেছো চারু, তাহলে
আমাকে বিবাহ তোমাকে করতেই হবে। এটা তোমরা ভুল ভাবছো হীরা। যদি আমি দিনেশের না হই তাহলে আমি তোমারও হতে পারবো না। আমি যাচ্ছি সেই জ্বালামুখীর ভেতরে দিনেশের কাছে নিজের প্রাণ দিতে। এইটুকু বলে চারু জ্বালামুখীর দিকে চলে যায়। তোমরা দুজন চলো আমার সাথে। চারু আবার সত্যি সত্যি জ্বালামুখীর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে নিজের প্রাণ না দিয়ে দেখ। আরে কি পাগল নাকি নীরা দাদা? হ্যাঁ, জ্বালামুখী যে কোনো সময় ফাটতে পারে। আরে তোরা পাগল নাকি? আমি চারুকে কোনো ভালো টালো বাসি না, আমি শুধু ওকে পেতে চাইছিলাম। শামু, তুমি ভুলে যেও না, তুমি দিনেশকে জ্বালামুখীর মধ্যে ঠেলে দিয়েছিলে। আমরা গিয়ে শুধু এইটুকু দেখতে চাই যে এই সময় চারু ছাড়া আর কেউ ওখানে উপস্থিত নেই তো। ওরা তিনজন জ্বালামুখীর কাছে চলে যায় আর তক্ষুনি চারু রাগের চোটে ওদের তিনজনের সামনে চলে আসে। তোমাদের তিনজনকে মেরেই আমি মরবো। হঠাৎ করে চারু ওই তিনজনকে খুব ফুর্তিভাবে জ্বালামুখীর ভেতরে ধাক্কা মেরে দেয়। ওরা তিনজন পড়া মাত্রই আগুনে পুড়ে যায়। আমি তোমার কাছে আসছি দিনেশ। এইটুকু বলে চারু জ্বালামুখীর ভেতরে লাফিয়ে পড়ে। হঠাৎ করে জোরে একটা ধামাকা হয়। সমস্ত গ্রামবাসীরা দিনেশ সহিত জ্বালামুখীর বাইরে চলে আসে। এসব কি দিনেশ? এই চমৎকার কি করে হলো? তোমার প্রেমটা একদম সত্যিকারের ছিল চারু। আজকে তোমার প্রেমের জন্যই এরা সবাই আর আমি জীবিত হয়ে ফিরে এসেছি। সমস্ত গ্রামবাসীরা হাসি খুশি থাকতে শুরু করে।